গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঠান্ডাটা আজকে একটু কম আছে, তাই না? কেমন ঝলমলে রোদ উঠেছে বাইরে। ডাক্তার সাহেব বলছেন, বলে এত ঠান্ডা সহ্য করা যায় না। সত্যি কথা, সব কিছুর একটা লিমিট আছে। তো কালকে কিন্তু আমার এই কথাটা সত্যি মনে হচ্ছিল, জানেন তো, এত ঠান্ডা কালকে লাগছিল না। আর ওই মানে কি বলুন তো, ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাওয়া, চান করা, এগুলো ভাই ভীষণ কষ্টকর। খালি মনে হয় কাজ হয়ে গেছে, তো কোনো রকমের কাজটা করে নিলাম, ব্যাস কাজ হয়ে গেছে, তো এবার লেপের তলায় ঢুকে পড়ো। তো কালকে জিম থেকে এসে খুব পাটা ব্যথা করছিল, জানেন তো। মনে হয় আসলে ওই যে আজকে সকালে ডাক্তার সাহেবকে বলছিলাম, যোগা করলাম তো দেরি হয়ে যাচ্ছে বলে আগে যোগাটা করে নিয়েছি, নেওয়ার পরে একটু ট্রেডমিলে হেঁটেছিলাম। আমাদের কিন্তু বারণ করে যে যোগা হয়ে যাওয়ার পর আর ব্যায়াম করবেন না। তা সত্ত্বেও কালকে ভাবলাম কি সময় আছে, সবাই তো করছে, আমি একটু ট্রেডমিলে হেঁটে নিই, আর কিছু করতে হবে না। বাবা কি ব্যথা কালকে হাঁটুটায়। বলছে হতে পারে যোগ ব্যায়াম করার পরে ট্রেডমিলে হাঁটার দরকারটা কি, হয় আগে গিয়ে ট্রেডমিলে হেঁটে নেবে, আর নইলে যদি সময় না থাকে তাহলে আর সেদিনকে আর হাঁটতে হবে না। তো খুব ব্যথা করছিল সকালবেলাতে উঠে, তো ঘুম থেকে উঠে পড়ে তো সেই হাত পাগুলো কীরকম হেজে যায় না, বাবারে বাবা, ঠান্ডায় যেন। তারপরে তো কাজকর্ম করতে করতে এখন দেখছি না ঠিক হয়ে গেছে। তো যাই হোক, এখন বাজে, আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে 9:30। যিশু তো বেরিয়ে গেল, আর আমার এখনও পুজো করা হয়নি, যাচ্ছি পুজো করতে। আর কি বলে, ডাক্তার সাহেব এখনও ঘরেই আছে, ওই টুকটাকি কাজকর্ম করছে, কার সাথে ফোনে কথা বলছে, এই সমস্ত। তো কাজকর্ম সব অর্ধেক করা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। ভাতটা নামিয়ে দিয়ে তারপরে পুজোয় বসবো। ভাত আর আজকে তো শনিবার, ওই জন্য আগে আমার খাবারগুলো করে নেব, যা যা আমি খাবো, করে ঘরে তুলে নিয়ে গিয়ে তারপর ওদের জন্য রান্না করব। সেই জন্যই একটুখানি দেরি করছি আর কি, রান্নাটা একটু এগিয়ে দিয়ে তারপরে পুজো করব। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা পাখি দেখুন এসছে নতুন, আমাদের বাগানে না প্রচুর এরকম পাখি আছে, জানেন তো। এই দেখুন, কী পাখি এটা কে জানে, শুধু খালি উড়ে যাচ্ছে আর এখানে এসে বসছে, উড়ে যাচ্ছে আর এখানে এসে বসছে, জানি না কি পাখি। অনেক এরকম পাখি আসে, জানেন তো। আর বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, রোদ উঠেছে কেমন সুন্দর। গাছের ডালে গিয়ে বসেছে কেমন। ওই দেখুন কি পাখি কে জানে, নতুন এসছে এখানে। আমার যা বলছে রোজ নাকি আসে পাখিটা এখানে এই টাইমে। দেখুন আমার জবা গাছে কুঁড়ি এসছে একটা, কিরকম ছোট্ট কুঁড়ি দেখেছেন, এই দেখুন, দেখা যাক ফোটে কিনা। দেখুন আমার সে গাঁদা গাছটায় আরও কত কুঁড়ি এসছে, এই যে দেখছেন, এই দেখুন কত কুঁড়ি এসছে, ভর্তি হয়ে গেছে, ফুটবে কিনা জানি না, প্রচুর কুঁড়ি এসছে। দেখুন এইখানেও এসছে, দেখা যাক কি হয় অবশেষে, তাই না। এখানে দেখুন লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, যাই হোক হয়েছে তো, ছোট ছোট হলেও বাকি হয়েছে তো, বলুন। এই দেখুন রান্না তো সব হয়ে গেছে। আমি এখন কি করছি জানেন, এই যে দেখুন, এই যে বাসি দুধটা কালকে সে তো কেউ খেলো না, এই বাসি দুধটাকে ইয়ে করবো, ছানা করব, সেই জন্য গরম করতে বসিয়েছি। এই যে ছানা, এই যে দেখুন, এই ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে ছানা করে রেখে দেবো, তাহলে রাত্রেবেলায় কি করবে, রুটি খাওয়ার সময় সব এটা খেয়ে নেবে আর কি। আজকে এই দুধ নিয়ে সকালবেলায় কি কীর্তন জানেন। এখন আমাদের যে দুধওয়ালাটা, সে তো আপনার 12টা 12:30 এরকম সময় দুধ দেয়, তার আগে কিছুতে দিতে আসবে না, জানেন, ওকে অনেক বলা হয়েছে তবু কথা শোনে না। দিয়ে এবার কালকে যে দুধটা দিয়ে গেছিলো সেটা তো শোকরি হয়ে গেছে, সেটা আজকে বার করে রয়েছে, আর খাই কী করে। আর কালকে অন্য বারে শুক্রবার থাকে, তখন আমার দুধটা তখন আর মানে খেতে অসুবিধা হয় না, আমি ওই দিয়েই চা করে নিই। তা আমার 9টা শুক্রবার হয়ে গেছে কমপ্লিট, সেই জন্য কালকে আর বার করিনি। তা সেই জন্য না, কালকে দুধটা তো বাসি দুধ, তাহলে আমি আজকে আর সকালবেলা খেতে পাচ্ছি না। এবার ভোরবেলা উঠে আমি লিকার চা আর বিস্কুট খাই থাইরয়েডের ওষুধটা খাওয়ার পরে। এইবারে রুটি খাবো, সে ব্যাস দুধ আসেনি তখনও। এবার আমি এখন একটুখানি গজগজ করছি, আমি বলি দূর বাবু, ভাল লাগে না, যখন লোকে ভাত খাবে সেই 12টা 12:30 তখন আসছে দুধ দিতে। সকাল থেকে কোথায় মানুষ 8:30 9টার মধ্যে দুধটা দিয়ে যাবে, চাটা আমি খাবো কি দিয়ে। আর বারবার ধরে
আমি না লিকার চা খেতে একদম ভালোবাসি না, জানেন তো। আর তার উপরে চিনি ছাড়া ভাল লাগে বলুন? আমি বলি লিকার চা খেতে আমার একদম ভাল লাগে না, আমার গায়ের মধ্যে গুলায়। একটুখানি দুধ চা না হলে আমি রুটিটা খাই কি দিয়ে? আর আজকে ডাল টালও করিনি, তরকারিও নেই সেরকম যে খেয়ে নেবো। আমি বলি বিরক্ত লাগে, একে চেঞ্জ করে অন্য দুধওয়ালাকে বলতে, মাকে বলবো নিতে। এরকমভাবে 12টার সময় দুধ দিলে কি হয়? সত্যি কথা বলুন, 12টার সময় দুধ দিলে 12টার সময় কি জলখাবার খাবো? দিয়ে এবার ডাক্তার সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা শুনছে, হ্যাঁ আমি বলে যাচ্ছি ও শুনছে। আমি বলি আমি এখন কি দিয়ে খাই বলো তো? ওরা তো, ডাক্তার সাহেব তো আজকে সকালবেলায় উঠে পাউরুটি ঘুগনি মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছে। কালকে যে ঘুগনিটা করেছিলাম সেটা ছিল। আর যিশু কালকে তো রাত্রেবেলায় ঘুগনি খায়নি, ওরা সে কি ছোলে ভাটুরি অর্ডার করেছিল সেটা খেয়েছে। তার একটুখানি ছোলে ছোলা তরকারিটা বাপির জন্য তুলে রেখেছিল, তো ও তো খায়নি, ঘুগনি খেলো। তাই যিশু উঠে পাউরুটি আর ঘুগনি খেয়ে ওই ছোলার তরকারিটা খেয়েছিল। এবার আমি তো রুটি করলাম, করে একটুখানি চা দিয়ে খাবো। তো ডাক্তার সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আমি বলি দূর, এখন খিদে চোটে প্রাণ যায়, আর এই লিকার চা দিয়ে রুটি আমার একদম ভালো লাগে না, গা গুলায়। তা বলে 1 প্যাকেট দুধ এনে দিয়ে যাবো, হঠাৎ বলছে। আমি বলি না, কী হবে দুধ চা, এই তো এসে যাবে একটু বাদে। না সত্যি তো এরকম অবিবেচকের মতন কাজ করলে হয়? আর তোমার কি কালকের দুধ একটুও তোলা নেই? আমি বলি না না, এবার থেকে 1 কাপ দুধ আগে তুলে রাখবে, রেখে তারপর তুমি ওটা সকরি হোক এটো হোক যা হোক, তারপর তুমি করবে, দুধ বানাবে। বলে সে কি লাফাচ্ছে, না 1 প্যাকেট দুধ এনে দিয়ে যায়। সত্যি তো তুমি খাবে কি দিয়ে? এরকম কষ্ট করে কি খাওয়া যায়? খাওয়ার সময় যদি এরকম খাবার না থাকে তাহলে মানুষটা খাবে কি দিয়ে? সে কি বগর বগর করে যাচ্ছে জানেন তো। বলে সারাদিন পরিশ্রম করছো, আর একটু যদি এরকম দুধ টুধ খেতে না পাও, এরকম করলে হয়? এই এতটা রুটি তুমি খাবে কি দিয়ে? দুধ নেই, কিছু নেই, লিকার চা দিয়ে খেতে পারো না। আর সত্যি তো মদন এরকম কাজ করে কেন? মাকে বলতে হবে। সে আমি যত না বলি, আমার থেকে আমার বর বেশি চাচায় রেগে গেছে। দিয়ে তারপরে আমি বলবো না, আমি 1 প্যাকেট দুধ এনে দিয়ে যাচ্ছি। আমি বলি কিচ্ছু করতে হবে না, তুমি যাও, আমি আজকের মতন খেয়ে নিচ্ছি কোনো রকমে, আর কি করব। তারপরে না, মদন এলে বলবে যে তুই দুধটা তাড়াতাড়ি দিয়ে যা, নইলে আমি খাবোটা কি দিয়ে? খেতে কষ্ট হয়। এরমভাবে কেউ কখনো খেতে পারে? একে তো খাবার নেই কিছু, আর তার মধ্যে যদি বা খাবে তাও এই অবস্থা। বলে তারপরে ব্যাস আমি খেয়ে উঠেছি, উঠে রান্না বসিয়েছি, তখন মদন দুধ দিতে এলো। কি আর লাভ হবে বলুন? তা সে দুধটা ফুটিয়ে তুলে রেখে দিয়েছি। আমার ছেলে বলে আরেকটু চা খেয়ে নাও। আমি বলি না, থাক। তাই বাসি দুধটা কি হবে? কেউ তো খেলো না, ঘুগনি খেয়েছে বলে কেউ খেলো না। তো সেই জন্যে ছানা করে রেখে দিচ্ছি আর কি। তা চলুন, হ্যাঁ দুধটা ফুটে গেছে, আমার রান্না কমপ্লিট। এই যে এখানে আলু পোস্ত, দেখছেন তো কতটা ঝোল রেখেছি। এবার যখন খেতে বসবে সব ঝোল সব শুকিয়ে যাবে, কেন যে এমনি হয় বুঝি না। আর এখানে এই যে মুসুর ডাল, ব্যাস। আর যখন ওরা খেতে বসবে ডিম ভেজে দেবো, হয়ে গেল আজকের রান্না। আমার এক বান্ধবী জানেন, তখন আমরা এমএ পড়ি। ও, আমি তো রবীন্দ্রভারতীতে এমএ পড়েছিলাম, তো সেইখানে আমার ওর সঙ্গে আলাপ পরিচয় আর বন্ধুত্ব। আর সে আমরা কম্পিউটারও শিখতাম একসাথে। তারপরে ও হচ্ছে নদিয়ার মেয়ে ছিল, আর কলকাতায় ফ্ল্যাট ভাড়া করে সেখানে ও আর ওর ভাই থেকে পড়াশোনা করতো। তো কি যেন নামটা, কাকলি কি একটা যেন টাইটেলটা ছিল। দিয়ে তারপরে তো আমি তো বিয়ে হয়ে গেল আমার, আমি তো চলে এলাম এপাশে। তারপরে আমার ভাই পড়তো রবীন্দ্রভারতীতে। ভাইয়ের মুখে একদিন শুনলাম যে ও দিল্লিতে আছে, এরকম কলেজে এসছিল। তখন আমার কথা জিজ্ঞেস করছিল যে এরকম তোমার দিদি কেমন আছে, অমুক তমুক। তারপরে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল। আমাদের খুব বন্ধুত্ব হয়ে গেছিলো আর কি। তারপরে আর বহু বছর যোগাযোগ নেই। তারপরে সেদিনকে ফেসবুকে ওকে খুঁজে পেলাম জানেন। খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে তো যোগাযোগ করেছি। তো সে এখন হচ্ছে লন্ডনে আছে। ভাই পুরো চেঞ্জ জানেন তো। এখানে যখন ছিল একদম সাদা মাটা, হ্যাঁ কীরকম একটা মানে চুড়িদার পরতো, সবসময় সুপারি খাচ্ছে, কীরকম একটা ছিল জানেন তো। আর এখন ওরে বাপরে, ছবি পাঠিয়েছে আমাকে, আমি তো সে ছবি দেখে চমকে গেছি। আমি বলি সেই কাকলি, সে নিজে এখন ড্রাইভ করছে, ডান হাতে ঘড়ি ঠড়ি পরে সে চুল টুল কেটে পুরো চেঞ্জ, সানগ্লাস পরে গাড়ি ড্রাইভ করছে, আমাকে ছবি পাঠিয়েছে।
তো সেই কালকে আমাকে সব ছবি পাঠিয়েছে জানেন, ওদের তো ওখানে তো বরফ পড়ছে, তা সেই মানে কীরকম বরফ পড়ছে চারিদিকে তার সব ছবি আমাকে পাঠিয়েছে। তো সেই দেখছিলাম বসে বসে কালকে, আবার হাতে করে বরফ নিয়ে আমাকে মানে ভিডিও করেছে আর কি, সে আমাকে পাঠিয়েছে ওদের গাড়ি টাড়ি, তারপরে ওদের বাড়ির সামনেটা বরফের স্তূপাকার হয়ে গেছে, সে সমস্ত ছবি টবি পাঠিয়েছে। তা সেই ডাক্তার সাহেবকে কালকে দেখাচ্ছিলাম যে দেখো আমরা যে এখানে কনকনে ঠান্ডায় মরে যাচ্ছি, আমাদের এইরকম অবস্থা হয়ে যাচ্ছে ঠান্ডার চোটে, তাহলে ওরা ওখানে আছে কি করে। সে গায়ে পুরো পুলোভা টোভা চাপিয়ে একদম সে ঘরে তাদের দরজা জানলা বন্ধ করে দিয়ে তো আগুন জ্বালিয়েছে ঘরের ভেতর ফায়ার প্লেসে, দিয়ে সে হাত পা গরম করছে আর আমার সঙ্গে ভিডিও কলে কথা বলে যাচ্ছে। তো সেটাই ডাক্তার সাহেবকে আজকে দেখাচ্ছিলাম যে দেখো তো তাহলে ওরা কি করে আছে ওই ঠান্ডার দেশে অমনি করে, ওরা তো এদিককারই লোক। বলে না, ওরা ওখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, এত ঠান্ডা সহ্য করা যায় না বাবা। আবার কালকে জিমে গেছি, সেখানে একজনের ছেলে ওরকম এই 5-6 মাস হলো বললো যে হয়েছে, বললো যে জার্মানিতে আছে, এতে করেছে পোস্ট ডক্টরেট করেছে, করে জার্মানিতে চাকরি পেয়ে চলে গেছে। তা সে মাকে সব ছবি পাঠায়, তো বলছে এরকম সেখানে এরকম বরফ পড়ছে চারিদিকে, আমরা এখানে থরথর করে কাঁপছি বরফে, আর তারা বরফ হাতে নিয়ে সব খেলা করছে, লোফালুফি করছে, মাথায় দিচ্ছে। তার মাকে সব ভিডিও কলে দেখিয়েছে, হাসি মজা করছে। ওর মা বলে আমি তো এখান থেকে চিৎকার করছি, তুই ওই রকম বরফের মধ্যে ওরকম করছিস, তুই মরে যাবি, ঠান্ডা লেগে যাবে। বলে না মা, কিচ্ছু হবে না এখানে বরফে। আর সে বলে দেখাচ্ছে জানো তো গুঁড়ো গুঁড়ো বরফ উঠছে, আমাকে ছেলে সব দেখাচ্ছে। তা সেই আমি বলছি আসলে তো সবাই আলোচনা করছি যে তাহলে এখানে আমাদের ওই একই কথা, যে ওই রকম ঠান্ডায় তাহলে আমরা এখানে এরকম মরে যাচ্ছি কেন। তো বলে না, ওখানে ঠান্ডাটা আলাদা আর এখানে ঠান্ডা আলাদা, ওর ছেলে নাকি বলেছে। বলে দূর, এখানে ঠান্ডা কত সুন্দর, আর ওখানে ঠান্ডা সহ্য করা যায় না। হবে হয়তো। ডাক্তার সাহেব বলে কি, চলো আমরাও চলে যাই সে দেশে, সেখানে গিয়েই থাকি, চলো তোমার তো এত শখ বাইরে চলে যাওয়ার, চলো আমরা চলে যাই বিদেশে, ওখানে গিয়ে থাকি, ওখানে গিয়েই আমরা ঘর বাঁধি, চলো। আমি বলি চলো। আমার খুব ইচ্ছা, আমার খুব ভালো লাগে জানেন তো, ওই রকম ওয়েদার, ওরকম প্রকৃতি আমার খুব ভাল লাগে। তা সে এখন বসে বসে চিন্তা করছি, এখনও তো তিনি খেতে আসেননি, একটু যে শোবো তা তো হবে না, কারণ বিকেল 4টের সময় আজকে ওই সারদা ভিডিও যেতে হবে, কেবল টিভির টাকাটা দিয়ে আসি, দেখি কি ব্যাপার, সেই জন্যই ঘুরে বেড়াচ্ছি আর কি। এখন বাজে হচ্ছে 7টা, তো একটুখানি চা জল খাবার করতে এসছি। চা জল খাবার বলতে আমার জন্যই করবো আর কি, আর তো বাড়িতে কেউ নেই। একটুখানি বিকেলবেলায় বাজারে যাব ভাবছিলাম, একটু মানে কি বলুন তো, আমার যে মানে মানে আমি একটু যে চিঁড়ে ভাজা, বাদাম ভাজা, তারপরে কি বলুন আপনার ওই যে নিমকি, এগুলো সব না কিনে কিনে রেখে দিই। আমার যখনই খিদে পায় কাজ করতে করতে, ওই একটু 1 চামচ করে একটু করে হাতে নিয়ে মুখে দিই। সুগারের পেশেন্ট তো, বারবার খিদে পায়, তো সেই ওই জন্য আমাকে ডাক্তারই বলে দিয়েছিল যে আপনি এইগুলো সবসময় হাতের কাছে মজুত রাখবেন, যখনই খিদে পাবেন। কি খাবো আমি, ওদের মতন তো আর এটা ওটা সেটা খেতে পারবো না, তো আমার ওইগুলো সব কেনা থাকে, তা সে ওইগুলো থেকেই আমি খাই। তা সেগুলো সব শেষ হয়ে গেছে। এবার ধরুন যিশুরও খিদে পেলো, মা কিছু খেতে দাও না, তখন ওইগুলো মাখিয়ে ঠাকিয়ে দিয়ে দিলাম, এই করে করে সেগুলো শেষ হয়ে গেছে। তো আনবো করে আনা হচ্ছিল না, তো আজকে তো ছুটি আছে, আমি বললাম হয়তো আজকে আমি আনতে যাই। তা ডাক্তার সাহেব এসেছিলেন, এসে তখন বলে না এই ঠান্ডা তোমাকে আর বেরোতে হবে না, আমি যাচ্ছি, আর আমাদেরও না আনাজ বাজারও নেই, শেষ হয়ে গেছে। আমি কাল থেকে বলছি, তো সময় পাইনি, আনতে পারিনি, তো সেই জন্যে। আর তারপরে আটাও শেষ হয়ে গেছে, রুটি যে করবো তার আটাও নেই, সবই শেষ হয়ে গেছে। তো সে আনবো করে আনা হয়ে উঠছিল না, তাই এখন এই ডাক্তার সাহেব বলে কি কি আনতে হবে তোমার বলে দাও, আমি নিয়ে আসছি, তোমাকে আর ঠান্ডার মধ্যে বেরোতে হবে না। আর হাঁটুটায় কি যে হয়েছে না, ডান হাঁটুটায় মানে মাঝে মাঝেই বেমক্কা পা পড়ে গেলে একদম কট করে লাগছে, খুব জোর। আসলে কি হয়েছে বলুন তো, আমি নি ক্যাপটা পরে জিম করতে যাই, তো কালকে আমার যে নি ক্যাপ যেটা নতুন যেটা কিনে আনলাম কলকাতা থেকে, সেটা খুঁজে পাইনি, সে পুরোনোটা পড়ে গেছি, সেটা লুজ মনে হয়, তাইতেই লেগে ঠেকে গেছে ব্যায়াম করার সময়। যাই হোক, আর কি বলে কেবেলের টাকাটা তো যিশুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, যিশু দিয়ে দিয়েছে, কারণ তখন ডাক্তার সাহেব খেতে এসছেন, ওর ডিম ভাজা করতে হবে। আমি বলি তুই বাবা একটু যাওয়ার পথে দিয়ে চলে যা, আমি আর যেতে পারবো না, তো বলতে ছেলে গিয়ে দিয়ে এসছে। আর মানে বাইরে তো ঠান্ডা তো বেদম, সে তো আর বলার কিছু নেই, দরজা জানলা বন্ধ করে ঘরে আছি, তো ওই জন্য বুঝতে পারছি না। আর এই যে এইটি গায়ে দিয়েছি,
এইটা একদম জাম্পার, বুঝলেন তো। এটা আমার মা আমাকে দিয়েছিল। আমার মা মানে আগে পড়তো আর কি, তারপরে বাবা মারা যাওয়ার পর মা তখন বলে তুই এটা নিয়ে যা, বলে আমাকে দিয়ে দিয়েছিল। তো এইটাই দেখুন, এইটা করে জাম্পার জিনিস, জানেন তো। এইটা পরলে আর কোনো কিছু পরতে হয় না। তো আমি মানে পুরো শীতটাই বলতে পারেন এইটা গায়ে দিয়েই কাজ করি। আবার যদি মানে ঠান্ডা লাগে, হু 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 করছি ঠান্ডা, আর ডাক্তার সাহেব ছটফট করতে থাকে, তোমার সেইটা কোথায় গেল, সেইটা কোথায় গেল, সেই জ্যাকেটটা গায়ে দাও। ব্যাস আমি সেটা গায়ে দিলাম, ও দেখলো, ব্যাস ওর শান্তি। তো সেই সন্ধ্যাবেলায় মানে এত ঠান্ডা লাগছে, আবার সকালবেলায় জামা কাপড়গুলো ধোয়া হয়নি, সেগুলো সব এখন ধুলাম, আর ঠান্ডায় হাত পা বেঁকে যাচ্ছিল, সেই জন্য এটা গায়ে দিতে আরাম লাগছে। আমি আজকে তুলসীতলাতে সন্ধ্যাও দিতে যাইনি, জানেন তো। দরজাটা যেই না খুলেছি, ওরে বাপরে, একটা মানে বরফের মতন ঠান্ডা যেন বাইরে। বলে না না, কোথাও যেতে হবে না, ঘরে থাকো, সুস্থ আছো, অসুস্থ হয়ে পড়বে। আর এই ঠান্ডায় আমাদের বাচ্চাগুলো দেখুন বাইরে কিরম দাপিয়ে বেড়াচ্ছে, ওদের ঠান্ডাও নেই, কিচ্ছু নেই। ওরকে দাদা তো কলকাতা গেছে, তার কি কাজ আছে, তাই সে কলকাতায় গেছে, সে সোমবার ফিরবে। ও আর ওর ছোড়দা, যিশু আর যিশু ছোড়দা মিলে এই এখনই গেছিল ফোন কিনতে, তার ছোড়দা ফোন কিনবে, তাই সে ছোড়দার সঙ্গে গেছিল। এই এসে মানে বসেছে, আবার নার্সিংহোম থেকে কল এসছে, পেশেন্ট আছে, তাই আবার গালাগালি করতে করতে আবার বেরিয়ে গেল। তা সেই কি বলে, এই ঠান্ডার মধ্যে একটা জ্যাকেট গায়ে দিয়ে, টুপি মাথায় নেই, কিছু নেই, দুটোতে মিলে দাপিয়ে বেড়াচ্ছে। ওদের সত্যি ঠান্ডাও লাগে না, কিচ্ছু লাগে না, কি যে না। যাই হোক, আমি এখন এই যে দেখুন একটুখানি ছোলার ডাল গরম করে রাখলাম, গরম জলে ভিজিয়ে রাখলাম, একটু ছোলার ডাল করবো রাত্রেবেলা। আর দেখুন এই নতুন কড়াইটা বের করেছি আজকে, এটা ওই আমার বাসনওয়ালা দাদার কাছ থেকেই নিয়েছিলাম। এই যে দেখুন, এই যে এরকম ঢাকনা দেওয়া, ভালো না? এই কড়াইটা কিনেছি, ডাবু টাইপের কড়া আর কি। আর স্টিলের কড়াই দাদাকে বলেছি, বলছে আচ্ছা বৌদি আমি এনে দেবো। ওর কাছে আমার টাকা বাকি আছে, তো সেটা শেষ হলে তারপরে নেব। তো চলুন তাহলে একটু চা আর একটু চিড়ে ভাজা করব বলে এসছি আর কি। একটু চা আর চিড়ে ভাজা করি, করে খাই। আর কি করব, ঠান্ডার মধ্যে ঘরেই থাকি সত্যি সত্যি যে। আর ও আর এই বেসিনে যত বাসন ছিল, সে ঠান্ডার মধ্যে সকালবেলায় না আজকে কাজ করতে গিয়ে সে আঙুলগুলো সমস্ত মানে লাল হয়ে যাচ্ছিলো, জানো তো, এত ঠান্ডা। তারপরে বেসিনের মধ্যে রাখা ছিল, আমি বলি থাক, পরে আবার কালকে সকালে গ্লাভস পরে আবার করব। তা দেখি ডাক্তার সাহেব সব ধুয়ে দিয়েছে, বলে না না অত জল ঘাটতে হবে না, বলে সব বাসন, কাঁচের বাটি টাটি যা ছিল সব ধুয়ে দিয়েছে। তো চলুন, হ্যাঁ, খাবারটা করি, করে একটুখানি চা জল। আচ্ছা, আমার একজন ভিউয়ার্স আমাকে জিজ্ঞেস করেছে যে দাদা কিসের ডাক্তার, আর দাদা কোথায় আছেন। তো আমি আমার হাজব্যান্ডের পরিচয় আমার আগের অনেক ভিডিওতেই বারবার দিয়েছি, বলেওছি। তো উনি হয়তো দেখেননি সে ভিডিওগুলো, সেই জন্যই বুঝতে পারেননি। তো তবুও যেহেতু প্রশ্ন করেছেন আজকে, তা আমি তার জানার জন্যেই আজকে আবারও বলছি যে আমার হাজব্যান্ড হচ্ছে প্যাথোলজিস্ট, আর আমরা তমলুকেই থাকি। তমলুকেই আমাদের নার্সিং হোম আছে, আর উনি সেই নার্সিং হোমেই বসেন। নার্সিং হোমটা মানে ওনার নিজেরই নার্সিং হোম আর কি, আর উনি ওখানেই বসেন। আগে হচ্ছে আমার হাজব্যান্ড কলকাতায় ছিলেন, কলকাতায় রায় ত্রিবেদী, শম্ভুনাথ পণ্ডিত মেডিকেল কলেজ, ওই সব জায়গায় প্র্যাকটিস করতেন। তারপরে এখানে এসে বিজনেসে জয়েন করেন এবং এখানেই প্র্যাকটিস করেন। কেমন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:10। তো একটু প্রাণ ভরে সিরিয়ালটা দেখলাম, দেখার পর এই যে দেখুন, এই যে ছোলার ডাল বসিয়েছি, এই যে ছোলার ডাল হবে, আর ডাক্তার সাহেবের জন্য একটুখানি রুটি হবে। আর যিশু তো খাবে না, যিশু ফেরার পথে চিজ কিনে নিয়ে এসেছিলো, এসে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিয়েছে, আর কিছু সে খাবে না। আর ডাক্তার সাহেবের জন্য কটা রুটি করে দেবো। তো একদম সিম্পলভাবে বানাচ্ছি ছোলার ডালটা, একটু মটরশুঁটি দিয়ে, ধনে পাতা দিয়ে, আর আমার জন্য একটু তুলে নিয়ে ভাবছি একটুখানি চিনি দিয়ে দেবো। ছোলার ডালে চিনি দিলে না ডাক্তার সাহেব বড় ভালোবাসে খেতে। আজকে আর মশলাপাতি মানে সেরকম কিছু দিইনি, ওই ধনে গুঁড়ো, হলুদ এইসব দিয়েই বানিয়ে দিচ্ছি। তো আমার গল্প তাহলে আজকের মতন এখানেই শেষ। কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।